বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং একজন অর্থনীতিবিদ। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম আতাউর রহমান। আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ, বিআইডিএসের সাবেক সিনিয়র রিসার্চ ফেলো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন ডক্টর ওসমান হায়দার চৌধুরী। প্রফেসর আতাউর রহমান, তত্ত্বাবধায়ক সরকার তার 1 বছর পূরণ করলো ইতিমধ্যেই। একাধিক তত্ত্বাবধায়ক সরকার বলা ভালো। তো এই সময়টাতেই যে 1 বছর কাটলো বাংলাদেশে এটি অনির্বাচিত সরকার এবং এই সরকারগুলোর বিভিন্ন অঙ্গীকার আছে, তার মধ্যে এটি প্রধান অঙ্গীকার নির্বাচন। আমার যেটি প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র পরিচালনার যে নীতি, এগুলো রাইট ট্র্যাকে আছে কিনা? আপনি যদি 3 মিনিট সময়ের মধ্যে সূচনা বক্তব্যটা দেন। ধন্যবাদ জনাব জিল্লুর রহমান। প্রথমেই আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক স্বপ্ন দেখে এবং এই তত্ত্বাবধায়ক সরকার 11ই জানুয়ারির পট পরিবর্তনের পরে যখন মানুষের কাছে এত প্রত্যাশিত ছিল, মানুষ এতটা পজিটিভ ফিলিংসে নিয়েছিল যে একটা ইতিবাচক যে আমরা বের হয়ে আসবো বাংলাদেশের, সেখানে আমি দেখলাম যে দুটো জিনিস তাদের মধ্যে ছিল। একটা হচ্ছে যে গণতন্ত্র আমাদের মানুষকে উজ্জীবিত করতে পারে নাই, অনুপ্রাণিত করতে পারে নাই, সেই গণতন্ত্রকে আবার করে এবং যা আবার গণতান্ত্রিক পদ্ধতি উত্তরণ করতে পারলো না, সেটাকে আমরা সবাই মনে করলাম যে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আবার নতুন করে একটা গণতান্ত্রিক ধারায় একটা অর্থবহ নির্বাচনের মাধ্যমে আমরা এটা করব। এবং মূল ছিল যে বাংলাদেশের যে অর্থনৈতিক গতিধারা, যে উন্নয়নের যে এদেশের মানুষের যে স্বপ্ন, যে এই বঞ্চিত জনগোষ্ঠী, সেগুলো যাতে করে আবার এইখানে আমি যেটা সবসময় বলি যে চ্যালেঞ্জিং ইন্টারফেস অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে আমরা ভাবলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার যাই হোক একটা গণতান্ত্রিক পদ্ধতি উত্তরণ করতে পারবে এবং উন্নয়নের যে একটা রূপরেখা সেটাকে ধরে রাখতে পারবে। আজকে 1 বছর পরে আপনি যেটা বললেন, আমার মনে হচ্ছে দুদিক থেকেই আমরা আজকে বাধাগ্রস্ত হচ্ছি, একটা চ্যালেঞ্জের মুখোমুখি। আমি মনে করি না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে, বাট আমি মনে করি যে আজকে একটা অত্যন্ত চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথম হচ্ছে যে গণতন্ত্রের স্বপ্ন এখনও আমি মনে করি যে অত্যন্ত অনিশ্চিত। আর দ্বিতীয়ত, ইন দ্য প্রসেস, এই পরিপ্রেক্ষিতে আমাদের যে মূল উন্নয়ন সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে মানুষের যে কষ্ট, আবার তাতে কিন্তু অনেক ভালো কাজ এই তত্ত্বাবধায়ক সরকার অনেক কাঠামোগত যে পরিবর্তনগুলো করেছে সেগুলোকে কিন্তু ম্লান করে দিচ্ছে। সুতরাং আমি মনে করি যে ইটস এ মিক্সড একটা ব্যাগ অফ দিস তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু টিল্টেড টুয়ার্ডস মোর মানুষের যে একটা ফ্রাস্ট্রেশন, মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সুতরাং আমি কিন্তু আমার মূল্যায়নটা এইভাবে হবে যে শুধু বাংলাদেশের বাস্তবতা আলটিমেটলি কেন যেন স্বপ্নকে ছাড়িয়ে বাস্তবতাকেই প্রমাণ করছে যে বাস্তবতা অত্যন্ত কঠিন। ডক্টর ওসমান হায়দার চৌধুরী, অর্থনীতিটা কেমন চলছে? আমি তৃতীয় মাত্রার দর্শক এবং শ্রোতা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমি আসলাম, দুটো কথা বলবো। অর্থনীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে, প্রতি মুহূর্তে। রাজনীতি যেমন রাখে, ইনফ্যাক্ট সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। আমি এইসব কোয়ান্টিটেটিভ স্টেটমেন্টে না গিয়ে আমি যেটা বলতে চাই, সবাই আমরা জানি বিশেষ করে যে দ্রব্যমূল্য নিয়ে আমরা খুবই কনসার্নড এই মুহূর্তে। 1 বছর হয়ে গেল সরকার এসছে, নতুন সরকার বিশাল আশা উদ্দীপনা নিয়ে এসছে। সরকার এত ফ্রন্টে এত কাজ করতেছে সাফল্যজনকভাবে,
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার অনেক কিছু করতেছে, কিন্তু এটা তো সরকারের একার দায়িত্ব নয়। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা হয়, আমি দ্রব্যমূল্য নিয়ে কথা বলবো, এরপরে আমি একটা অন্য কথা বলবো অর্থনীতি নিয়ে। দ্রব্যমূল্য নিয়ে যেটা হয়, দিস ইজ গ্লোবালাইজড ইকোনমি এক কথায়। এই গ্লোবালাইজড ইকোনমিতে আমরা সবসময় সরকার যেটা বলে আমরাও বলি যে তেলের দাম বেড়ে গেছে বা জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ইয়েস, দিস ইজ কারেক্ট। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, সাপ্লাই চ্যানেলগুলো ডিস্টার্বড হয়ে গেছে। তো সাপ্লাই চ্যানেলগুলো তো সরকার নিয়ন্ত্রণ করে না, সরকার তদারকি করতে পারে। একটা এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, 1957 সালে ফার ইস্টে অথবা এশিয়ান রিম কান্ট্রি, যেগুলো এশিয়ান টাইগার বলি আমরা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, এসব দেশে যে অর্থনৈতিক ক্রাশটা হলো, এই ক্রাশের কারণটা ছিল, তার কারণ লিবারাল ক্যাপিটালিজম বা যেই ক্যাপিটালিজম সেই মুহূর্তে লালিত হচ্ছিল, সেটা লালন করতে গিয়ে আমরা দেখলাম যে যারা মেইনলি ক্যাপিটালিজমের জনক, তারা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে এবং নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও বিভিন্ন প্রাতিষ্ঠানিক লোন দিচ্ছে এসব দেশে। এত পাম্প করেছে টাকা, এতে করে ওভার ইনভেস্টমেন্ট হয়ে গেছে অনেক। এই ওভার ইনভেস্টমেন্ট ফলে 97-এ ইনভেস্টমেন্টে কিন্তু ব্যালেন্স হয়নি। ব্যালেন্স না হওয়ার ফলে আমরা এটা এক কথায় বলে, অমর্ত্য সেন বা থর্নটন এরা বলে যে বাবেল বাস্ট। ওরা বৈদেশিক ঋণের সুদ দিতে পারছিল না। বাংলাদেশ এখনও সেই অবস্থায় যায়নি, কিন্তু যদি আমাদের ম্যাক্রো ইকোনমিক অবস্থা যদি ঠিক না থাকে, তাহলে পরে আমরা কিন্তু একদিন যাব। তার কারণ এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, টাকার মান খুবই কমে গেছে, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। কল্পনাতীত এবং অনেক কমে গেছে। আভ্যন্তরীণ জিনিসপত্রের দাম যত বাড়বে, টাকার মান আরও কমবে, বৈদেশিক টাকার মান। তার কারণ আমরা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট ব্যবহার করি, যেটা ইভেন ইন্ডিয়া ব্যবহার করে না। আমি সামান্য একজন অর্থনীতিবিদ হিসাবে বিভিন্ন সময় কথা বলেছি যে আমরা ফিক্সড প্যারিটিতে এখনও যেতে পারি, কিন্তু সেটাতে আমরা যাইনি। তার কারণ আমাদের এই নিয়মগুলো, কিন্তু নিয়ম নীতিগুলো চূড়ান্ত করে আমাদের যারা নিয়ম নীতি তৈরি করে, প্লাস ওয়ার্ল্ড মেইনলি আইএমএফ একটা রোল প্লে করে। এখন আইএমএফ কিন্তু চাপিয়ে দেয় না। যেহেতু সবসময় তো বলা হচ্ছে যে যতটা সাহায্য করছে, যতটা ইনভেস্ট করছে, তার চাইতে শর্ত অনেক বেশি, এবং এই শর্ত মানতে গিয়ে আসলে দেশের তেমন কোনো লাভ হয় না। জিল্লুর, আমি যেটা বলতে চাই সেটা হলো, হ্যাঁ, ডক্টর আতাউর রহমান এই বিষয়ে একটু পরে বলবেন, আপনি বলবেন। আমি জাস্ট একটা মিনিট, সেটা হলো আইএমএফস রোল ইজ ভেরি পারভেসিভ। একটা মানে এটা ইংরেজিতে বললাম আমি। আইএমএফ যে কী রোল প্লে করছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ ভালো রোল প্লে করেছে, এখনও বিভিন্ন দেশে ভালো রোল প্লে করতেছে। মেনলি আইএমএফ করে মনিটারি সাইড, আর ওয়ার্ল্ড ব্যাংক করে স্ট্রাকচারাল সাইড, তার মানে অর্থনীতির বিভিন্ন স্ট্রাকচার ঠিক করার ব্যাপারে। মাঝে মাঝে আইএমএফের কিছু ভূমিকা খুবই বিপরীতমুখী। এখন আইএমএফের থেকে আইএমএফের সাথে আমাদের সরকারি যারা আছেন, ওনারা বসে দর কষাকষি করে তারপরেই তো এগুলো ঠিক করেন। কাজে আমরা আমাদের নিয়ন্ত্রণ কেন রাখবো না? কথা হলো যে আমরা যদি ঠিক থাকি, এই মুহূর্তে কিন্তু আমরা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেশি লোন নিচ্ছি না, আমাদের এফডিআই আরও বেশি আনা উচিত। তার কারণ যেটা হচ্ছে, আমাদের বৈদেশিক ঋণের ইন্টারেস্ট রেট আমরা অনেক পে করতেছি, প্রায় $700 মিলিয়ন এই মুহূর্তে আমরা পে করতেছি। টাকার মান যত কমে যাবে, দিন দিন আরও এটা বিয়ানার কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে তো দেশে দেশি বিদেশি বা সব ধরনের বিনিয়োগই প্রায় থমকে আছে। হ্যাঁ, কথা হলো যে বিনিয়োগ এমনকি সরকারি বিনিয়োগও হচ্ছে না বলা যেতে পারে। বিনিয়োগ থমকে আছে, মানে যেমন এই মুহূর্তে আমাদের 11 বিলিয়ন ডলার কিন্তু বোর্ড অফ ইনভেস্টমেন্টে জাস্ট আছে, থমকে আছে। এখন আমরা, এটা তো আমাদের দায়িত্ব, সেটা আমরা আস্তে আস্তে প্রমোট করব দায়িত্বশীল লোক নিয়ে। আমি আসছি আপনার কাছে, ডক্টর আতাউর রহমান। আমি দাতা গোষ্ঠীর প্রভাব, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর প্রভাবের কথা আমরা সবসময় শুনছি, বিশেষ করে অর্থনৈতিক নীতিমালা
প্রণয়ন এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? এইখানে আমি কিন্তু খুব জোর দিয়ে বলবো যে যে দেশগুলো উন্নতি করেছে 1970 দশকের দেশগুলো বা 80 দশকের দেশগুলো যদি ছেড়েও দেয়, নিজের শক্তি ছাড়া আজকে এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে কেউ কাউকে হেল্প করবে না। সুতরাং আমি দাতা গোষ্ঠীদের যে ভূমিকা সেটা সহায়ক শক্তি হিসেবে দেখতে পারি, কিন্তু নিজস্ব শক্তি ছাড়া বাংলাদেশে আজকে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি হতেই পারবে না। আমি সিম্পল বলি, আজকে চায়নার গ্রোথ হলো 11.5% এই যে লাস্ট কোয়ার্টার, 11.5%, এবং বিগত 10 বছর তারা 10% করেছে। এবং আপনি অবাক হবেন যে $2.68 ট্রিলিয়ন হচ্ছে এদের জিডিপি, এবং আগামী 10 বছরের মধ্যে আমেরিকাকে সারপাস করবে ইন টার্মস অফ জিডিপি। দিস ইজ সারপ্রাইজিং ইউ সি। এবং যেখানে এখন তারা ফোর্থ, কী জন্যে? ট্রেমেন্ডাস প্রোডাক্টিভ ক্যাপাসিটি, এইটা আমাদেরকে বাড়াইতে হবে। আমি দ্রব্যমূল্যের কথা বলছেন, আমার স্পেসিফিক কতগুলো সাজেশন আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে আরেকটা বিষয় যেটি, যে আমরা অনেক কিছু ভারত থেকে আমদানি করতাম, ভারত ইতিমধ্যে তাদের নিজস্ব প্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের রপ্তানি নিষিদ্ধ করেছে। এটিও বোধহয় একটি অন্যতম কারণ। এখানে আমি এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা সেটিও আপনি যদি ব্যাখ্যা করেন। প্রথম কথা হচ্ছে যে দ্রব্যমূল্যর কথাটা এমনভাবে আসছে, অথচ তত্ত্বাবধায়ক সরকার এটাকে সমস্যার সমাধান করতে পারছে না। সুতরাং এটা কিন্তু খুবই দুঃখজনক। উপদেষ্টারা মাঠে মাঠে যাবেন নাকি? হ্যাঁ, মাঠে মাঠে যে কতটুকু করবে আমি জানি না, কিন্তু আইডেন্টিফাই করা উচিত যে কারণগুলো কি। একটা হচ্ছে যে কারণ বিগত এই সরকারগুলোতে কিন্তু তারা কখনোই আইডেন্টিফাই করতে পারেনি। তারা কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছে। তারা বাইরের থেকে এই যে বাইরের উপর যে নির্ভরশীলতা, এটা কমে আনতে হবে। এটা আমি মনে করি যে কথায় কথায় ইম্পোর্ট, ফার্স্ট থিং শুড বি আমাদের যে ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ দ্রব্যের বা প্রোডাক্টসের, এটাকে বাড়াইতে হবে। সো দ্যার ইজ নো অল্টারনেটিভ টু প্রোডাক্টিভ ক্যাপাসিটি। যে এগ্রিকালচারে আমাদেরকে উন্নতি, এইখানে একেবারে মাস্ট। এগ্রিকালচারে গ্রোথ প্রবৃদ্ধি বাড়াইতেই হবে। ইন্ডাস্ট্রি বাড়ান সেটা তো আরও জন্যে, কিন্তু ইম্পোর্টের জন্য, ইম্পোর্ট সাবস্টিটিউশনের জন্য। কিন্তু আমাদেরকে ফার্স্ট হলো প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়াইতে হবে। সেকেন্ড, আমি যেটা বলছি ইন্টারন্যাশনাল মার্কেট, যেটা উনি বললেন যে ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসের একটা গ্লোবাল, কারণ যত গ্লোবালাইজেশনে বাংলাদেশ আসছে ততই দে কনফর্মিং টু দ্য প্রাইসেস অফ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে কারণ আমাদের মার্কেট সব জায়গায় যাচ্ছে, সুতরাং একেবারে কম করা যাবে না। কিন্তু সেই সঙ্গে আমরা বলি যে একটা সেফটি নেট দিতে হবে, সাবসিডি দিতে হবে। এটা বাংলাদেশের, কারণ সরকার আজকে যত রকম সরকারি আমি বলি না কেন, যদি জনগণের কল্যাণ না হয়, জনগণ যদি দ্রব্যমূল্যে অস্বস্তিকর ফিল করে, জনগণ যদি দিন চলতে পারে না, সেই সরকার দিয়ে কোনো লাভ হবে না। সুতরাং আমি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে পরিষ্কার বলতে চাই, দ্য আলটিমেট টেস্ট অফ গভর্নেন্স অর এ গভর্নমেন্ট ইজ দ্য গুড অফ দ্য সোসাইটি, দি ইকোনমিক গুড অফ দ্য সোসাইটি। সেটা যদি না করতে পারে, সেই সরকারের প্রয়োজন নেই। সুতরাং এটা একটা। থার্ড, আমি বলতেছি যে ইম্পোর্ট ডিপেন্ডেন্স বাংলাদেশ এত বেশি হয়ে গেছে, এখানে আমাদেরকে কমাইতে হবে, বিশেষ করে ফুডস অ্যান্ড আদার আইটেম। যেমন আমি আপনাকে বলি, এবং এখন একটা প্রবলেম যে অনেক ইম্পোর্টার্স কিন্তু অনীহা প্রকাশ করছে, টাকা নিয়ে বসে আছে, এলসি খুলবে না, এরকমও হয়েছে। বা ঠিক আছে কিছু করো, কারণ তাদেরও একটা শঙ্কা, তাদের একটা ফিয়ার, সেখানে একটা উই হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট। ফোর্থ ফ্যাক্টর আমি খুব ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই যে একখানের মাল আরেকখানের যাওয়া, এই প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ারলি দেখতে হবে যে ট্রান্সপোর্টেশন এতটুকু বাংলাদেশ, কিন্তু দ্রব্যমূল্যের যে ভ্যারিয়েশন, এটাকে কমাইতে হবে। সেটা আমি একটা খুব স্টোরেজ ক্যাপাসিটি, যেমন আমি মনে করি যে এখনই এই সরকারের মিনিমাম 1.5 মিলিয়ন টনস অফ ফুড আগামী দিনের জন্য, জানুয়ারির পরে দেখেন না কী অবস্থা হয়, আরও কঠিন সংখ্যায় অর্থনীতিতে পড়বে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট। এই তত্ত্বাবধায়ক সরকারকে বসে থাকলে চলবে না, যে সরকারই হোক। সুতরাং আমি মনে করি যে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, স্টোরেজ ফ্যাসিলিটিস বাড়াইতে হবে, ক্যাপাসিটি। আর এটা একটা বাইরের থেকে চেষ্টা, আপনি যেটা বললেন যে ভারতের উপরে ডিপেন্ডেন্ট হয়ে বাংলাদেশ তো চলতে পারবে না। মায়ানমার চাল কোত্থেকে কিনবেন? চাল তো এখন কোথাও পাওয়া যাচ্ছে না। কেন? আগে চিন্তা করতে হবে এগুলো। ফোর প্ল্যানিং ইজ ভেরি মাচ নিডেড, কারণ ফুড সিকিউরিটি ছাড়া
বাংলাদেশের মানুষকে কিন্তু গণতন্ত্রের কথা বলে কোনো লাভ হবে না। এই পেটে ভাত নেই গণতন্ত্র, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এই স্বপ্ন দেখেনি। সুতরাং আমি মনে করি গণতন্ত্র আলাদা, ফুড সিকিউরিটি আলাদা। ফুড সিকিউরিটি না দিলে সরকারের যে এটা থাকবে না। আরেকটা যেটা প্রকট আকারে আসছে, যেটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার, মার্কেট রেগুলেশন। পৃথিবীর সব দেশেই মার্কেটটা রেগুলেট করতে হবে। আমরা বললাম এতদিন যে সিন্ডিকেট, কিন্তু কোথায় সেই সিন্ডিকেট? সুতরাং আমরা মনে করি যে এই জিনিসগুলো আছে, কিন্তু এগুলোকে বের করতে হবে। আজকে আমরাও আবার অন্যের দোষ দিতে পারবো না। সুতরাং আমি মনে করি যে মার্কেট রেগুলেশন, খালি ব্যাংক থেকে বড় করে টাকা খরচ করলেই হবে না। এবং সেখানে আমি মনে করি যে আজকে বাংলাদেশে আমি দেখছি যে আগামী দিনে একটা ডিপ্রেশন, একটা অর্থনৈতিক মন্দা আসছে। একদিকে ইনফ্লেশন, অ্যানাদার দিকে ডিফ্লেশন। এবং এটা কিন্তু এই গতানুগতিক অর্থনৈতিক মেজাজ দিয়ে চলবে না, একটা বড় আকারে। যেমন আমি একটা কথা বলি যে গ্রামে গঞ্জে আজকাল টাকা পয়সা নেই মানুষের কাছে, জিনিসপত্রও নেই। তাহলে আপনাকে কাজ দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে, মানুষের কাছে টাকা পৌঁছাতে হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি বাজেট। এটা আমি খুবই শক্তভাবে, যদিও আমি অর্থনীতিবিদ না, আমি সাধারণ অর্থবিদ হিসেবে আমি সাধারণ জ্ঞান, হ্যাঁ, এটা সাধারণ জ্ঞান বুঝে বলতে পারি। এবং আমার যতটুকু ক্ষুদ্র, ইটস এ পলিটিক্যাল ইকোনমি। এটা রাজনীতি অর্থনীতি, শুধু অর্থনীতি ওনাদের স্বাস্থ্য হবে না। যেমন শুধু রাজনীতি দিয়ে আমি পারি না, সমাজ সেখানে ইম্পর্টেন্ট, কালচার সেখানে ইম্পর্টেন্ট। সুতরাং অর্থনীতি দিয়ে। ডক্টর চৌধুরী, আপনি অর্থনীতিতে বিপর্যয়ের কোনো আশঙ্কা দেখছেন কিনা, যেমনটা ডক্টর রহমান বলছিলেন? আমি সব ব্যাপারে খুব আশাবাদী লোক, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কথা হলো, উনি যেটা বলেছে ডিপ্রেশন, আমি ওনার শেষ কথা থেকে আসি। এই মুহূর্তে যেটা হচ্ছে সারা পৃথিবীতে, মঙ্গায় কিন্তু মানুষ এই মুহূর্তে মারা যায় না, কোনো পৃথিবীতে কোনো জায়গা না, আফ্রিকাতেও মারা যায়নি। কারণটা হলো, এখন সারা পৃথিবীর সাথে যেভাবে যোগাযোগ বেড়ে গেছে, যে কোনো জায়গায় একটা বিপদ হলে মানুষ রেসপন্ড করে, সারা পৃথিবীর মানুষ রেসপন্ড করে, সেই অর্থে আমি দেখতে পারি না। কিন্তু কথা হলো, তাও আমি আতাউর রহমান সাহেবের শেষ কথা থেকে আসি, ফুড সিকিউরিটি ইজ এ মাস্ট। যেমন বাংলাদেশ বছরে 600 কোটি টাকার মশলা আমদানি করে ভারত থেকে। এই মশলা কি আমরা এখানে তৈরি করতে পারতাম না? আমি জানি এই সরকার এসে প্রথম একটা প্রজেক্ট নিল প্রায় 300 কোটি টাকার, যে এই মশলা কীভাবে এখানে তৈরি করা যায়। কথা হলো, এখানে কি আমরা কিছু করতে পারিনি? এই যে এখন গ্রামে আমি গেলেও দেখতে পাই, আপনি গেলেও দেখতে পাই, উনি গেলেও দেখতে পাই, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জায়গায়, এই যে যেমন থাইল্যান্ডে আপনি দেখবেন বড় বড় মরিচের সাইজ এত বড়, অনেক বড়। এই আপনার যে কোনো পেঁপের সাইজ এত বড়। তার মানে আপনি খুব কম জায়গায় বেশি জিনিস তৈরি করতে পারতেছেন এবং বছরে কয়েকটা ফসল পাচ্ছেন। এটা হলো ফসলের সাইজ। আর আপনি যদি রাইসের কথা আসেন, তাহলে হাই ইল্ডিং ভ্যারাইটিস হয়ে গেছে। কথা হলো, আপনার কৃষকের আয় তো বাড়াতে হবে। কৃষকের আয় বাড়িয়ে তাকে তো আরও ভবিষ্যৎমুখী একটা সুন্দর জীবন দেখাতে হবে। কথা হলো, কৃষকের আয় বাড়িয়ে আপনি যদি গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ বাজারকে সচল রাখতে পারেন, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড মার্কেট ইকোনমি। যেমন এই বছর ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়েছে মেয়ারসন এবং থর্নটন। ওনাদের থিসিসটা কিন্তু ছিল, বয়সে খুবই জাস্ট ওনারা 55 একজন, 56 একজন। মেইনলি যে একটা বাজারে যখন কোনো এজেন্ট, মানে বাজারে যারা কাজ করে, সবাই কিন্তু বাজারে কাজ করে, বিভিন্ন মার্কেট আছে, মানি মার্কেট ইজ দেয়ার, প্রত্যেকটা কমোডিটির একটা মার্কেট আছে। যখন ইনফরমেশন থাকে না প্রচুর, অথবা ইনফরমেশন উইথহেল্ড করে রাখা হয়, ইনফরমেশন যদি বেশি না থাকে, আমরা কি বলি, একটা হ্যাজার্ডাস ডিসিশন আমরা নিই। বিকজ আমরা কমপ্লিট ইনফরমেশন না থাকলে ভালো ডিসিশন নিতে পারি না। সেই মুহূর্তে সরকার কিভাবে ইন্টারভিন করবে? যে কোনো, আতাউর রহমান সাহেব যেটা বলেছে, আমিও যেটা বলি, সেটা হলো, এটা কিন্তু শুধু অর্থনীতিবিদদের দায়িত্ব না, এবং ওনারা পারবেন না, কোনোদিন পারবেন না যে, এবং কোনো অর্থনীতিবিদ পৃথিবীর কোনো দেশ রাষ্ট্র পরিচালনা করছেন না ওইভাবে। যেমন বাংলাদেশে আছে চিফ অ্যাডভাইজার সাহেব, ভারতে আছেন মনমোহন সিং সাহেব, পাকিস্তানে কথা হলো, হ্যাঁ, ইট ইজ এ কালেকটিভ লিডারশিপ। ওনারা ভালো রোল প্লে করতেছেন, বাট দেয়ার আর টিমস। অ্যাডভাইজার 10 জন আছেন আমাদের, চিফ অ্যাডভাইজার ব্যতীত। ওনারা প্রচুর কাজ করেন। আগে 60 জন ছিল মন্ত্রী, এখন 10 জন মিলে কি করতে পারে বেচারারা? কিন্তু কথা হলো, তাইলে
ওনারা আরও কয়েকজন হেল্পিং হ্যান্ড নেক, নট অ্যাজ অ্যাডভাইজার, যদি কনস্টিটিউশনাল কোনো বাধা থাকে বিভিন্নভাবে নিতে পারে, বিভিন্ন কিন্তু সেক্টরে। সেটি করতে করতেই তো ওনারা মোটামুটি 10-11 মাস পার করে দিলেন, অর্ধেকটা সময় পার কথা করে হলো বাংলাদেশ তো টিকে থাকবে, সেই সিদ্ধান্তটি তো নিতে পারছেন না। জায়গা তো থাকবে। কথা হলো বাংলাদেশের ভূমি তো থাকবে। আপনি যেটা বললেন ক্রাইসিস, হ্যাঁ ক্রাইসিস অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে চলতেছে, ডিপ্রেশন হচ্ছে, একটা সামান্য ডিপ্রেশন আমরা ফিল করি অনেকে, কিন্তু এই ডিপ্রেশন থেকে না আপনার কোনো কিছু বাস্ট করে যায়, আমি সেখানে আশঙ্কিত। এই জন্যে এটা কিন্তু বাস্ট করবে মেইনলি বাইরের কোনো কিছু থেকে, যেমন নট আক্রমণ থেকে না, ফিজিক্যাল কোনো, আজকাল তো আপনার কোনো সৈন্য দিয়ে কোনো দেশ কেউ আক্রমণ করে না। যেমন চায়না যেভাবে গ্রো করতেছে, ইন্ডিয়া যেভাবে গ্রো করতেছে, 9%, 8-9% গ্রোথ রেট ইন্ডিয়াতে। এই মুহূর্তে পাকিস্তান ভালো গ্রো করতেছে। পাকিস্তান এত সমস্যা, এর মাঝেও কিন্তু পাকিস্তান আপনার ভালো গ্রো করতেছে, 8% গ্রোথ রেট। ইটস এ ম্যাসিভ গ্রোথ রেট। যদিও বিদেশি টাকা ভালো পেয়েছে, তার মানে ওনারা কাজে লাগিয়েছে। আমরাও কিন্তু বিদেশি টাকা পেয়েছি, কিন্তু আমরা যতটুকু পেয়েছি গত 2টা সরকারের আমলে, তার থেকে বেশি টাকা আমাদের চলে গিয়েছে। কথা হলো এই যে সম্পদ পাচার হয়েছে, এই সম্পদ যদি পাচার হয়ে যায় এবং আমাদের এখানে যারা আছে শাসক শ্রেণী, তারা যদি দেশের কথা চিন্তা না করেন, আপনার গণতন্ত্রের নামে তারা যদি মনে করেন যে হ্যাঁ মানুষদেরকে শুধু ভুলে রাখা যাবে, ইট ইজ এ সার্কাস ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির তো কোনো মানে হয় না। এই জন্যে আপনি আরেকটা জিনিস দেখবেন, বর্তমান যে মডেলে ডেমোক্রেসি আসতেছে, ট্রান্সন্যাশনাল কর্পোরেশন ডেমোক্রেসি, কিন্তু সেটা হলো সারা পৃথিবীতে। বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে, তার কারণ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন এখানে খুবই কম। প্রত্যেকটি দেশের গণতন্ত্র এখন কন্ট্রোল বাই ট্রান্সন্যাশনাল কর্পোরেশন, এবং তারাই কিন্তু রাজনীতিও চালায়, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। বাংলাদেশ এসব জায়গায় আমরা চিন্তাও করি না, তার কারণ আমাদের যারা রাজনীতিবিদ আছেন অনেকেই অবশ্যই শিক্ষিত লোক আছেন, মেধাশক্তি সম্পন্ন অনেক রাজনীতিবিদ আছেন, কিন্তু ওনারা সামনে এগিয়ে আসতে পারেন না। কেননা এই যে আপনার একটা কথা উঠলো, যেগুলোর একটা মিনিট, সেটা হলো এই যে রিফর্মের কথাটা উঠলো। আমি কিন্তু পলিটিক্স রিফর্মের কথা বলি না। রিফর্ম তো আমরা জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিক্ষণে করতেছি। জীবন তো রিফর্মড হচ্ছে, আমাদের চিন্তাধারা রিফর্মড হচ্ছে। আমরা যদি সামনে এগিয়ে না যাই, ইনফ্যাক্ট এইবার যেটা বাংলাদেশে হয়ে গিয়েছে, বাংলাদেশ উইল নেভার বি সেম অ্যাগেইন। বাংলাদেশের পুরা সামাজিক শক্তিগুলো ডিসইকুইলিব্রিয়াম হয়ে গিয়েছে। তার মানে বাংলাদেশ যদি ভবিষ্যতে এগিয়ে যেতে হয়, যদি আমরা 111-এর পিছনে না যাই, তাইলে পরে আমরা কীভাবে যাব? কেউ কি চিন্তা করেছে? অনেকে অনেকভাবে বিভিন্ন কথা বলে, শুনি, খুব মজা লাগে, কিন্তু ওনারা চিন্তা করে না যে একটা দেশ এই যে মুক্তিযুদ্ধ আমরাও করেছি, খুব ছোট ছিলাম। কথা হলো একটা দেশ কিভাবে স্বাধীন হলো, ভারতের এতগুলো জনগোষ্ঠী, এতগুলো ন্যাশনালিটিজ, অলমোস্ট 17, বাংলাদেশ ইজ দ্য অনলি নেশন হুইচ হ্যাজ এ সেপারেট ফ্ল্যাগ। আমরা তো এই ব্যাপারেও প্রাউড থাকতে পারি। কোন ধরনের গণতন্ত্র বাংলাদেশের জন্য? প্রথম আমি একটা ওনার প্রশ্নের উত্তর দিতে চাই, সেটা হলো দ্রব্যমূল্য নিয়ে যেহেতু আপনি উঠেলেন। একটা হলো যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা 4,000 থেকে 10,000 টাকা ইনকাম করে, এই যে লোয়ার মিডল ক্লাস অর একদম ইউ ক্যান সে নাও লোয়ার ক্লাস, কারণ 4,000 নিয়ে জীবন বাঁচে না, এদেরকে যদি আপনি অন্য বাসস্থানে নিরাপত্তা না দিতে পারেন, এই গণতন্ত্র কোনো লাভ হবে না। সো ধরন হতে হবে ওরকমই যে সাধারণ মানুষের কল্যাণ। আজকে গণতন্ত্র লাভ হবে না, না গণতন্ত্র দাঁড়াতেই পারবে না? দাঁড়াতেই পারবে না, গণতন্ত্রের যে স্টেবিলিটি দিতে পারবে না। এই যে আজকে আমাদের জন্য গণতন্ত্র, আমাদের কথার বাহারের জন্য গণতন্ত্র, এবং আমাদেরকে ওই পার্লামেন্টে যায় পার্লামেন্ট টকশো, এগুলো গণতন্ত্র লাভ হবে না এখন। কারণ এই দেশের মানুষের আজকে 16 কোটি মানুষ, 15 কোটি 16 কোটি লোকে বলে এদের যে নিরাপত্তা, এদের যে গ্রোয়িং ডিম্যান্ড যে ধরনের আসছে, সবাই কিন্তু ভাত কাপড়ের, বাসস্থানের নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, কারণ ইটস এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, সবাই কিন্তু চাচ্ছে, কিন্তু আপনি দিবেন কিভাবে? ইটস এ ট্রেমেন্ডাস চ্যালেঞ্জ। সেইখানে আমি বলছি যে ওনার সঙ্গে উনি একটা খুব সুন্দর কথা বলছেন, ওটাকে আমি একটু, যে বাংলাদেশের যে ট্রেডিশনাল সমাজ, গ্রামের মানুষ, ওরাও কিন্তু এখন বুঝতেছে যে আমরা কোথায় যাচ্ছি।
ওরা বুঝতে চায় যে এই যে একটা উচ্চ ক্লাস, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, এই যে একটা বিভাজন ছিল, এখন আস্তে আস্তে আমরা বলি তত্ত্বগতভাবে সমাজবিজ্ঞানীরা যে যত বেশি মিডল ক্লাসটাকে স্ট্রং করা যাবে ওই সমাজ তত শক্ত হবে। যেমন আমেরিকান সমাজ, বুঝছি, গণতন্ত্র তখন আসবে, বুঝছি, কারণ আপনাকে মিডল ক্লাসকে শক্ত করতে হবে। এখন মনে হচ্ছে মিডল ক্লাসই নেই, সব লোয়ার ক্লাস হয়ে যাচ্ছে আর কিছু একদম বড় লোক হয়ে যাচ্ছে। তাই হতে হবে, কারণ আপনি এই যে 4,000 থেকে 12,000-এর যে ইনকাম সীমা, এই মানুষগুলো কিন্তু এখন লোয়ার ক্লাসে চলে যাবে। এরা কিন্তু এখন কি যে করবে আমি জানি না, বুঝছি, অস্বস্তিকর পরিবেশ আমি নিজে চিন্তা করতে পারি না। গণতন্ত্রের ধরন ধারণ নিয়ে চিন্তিত না, না, আমি ধরন গণতন্ত্র দাঁড়াতে পারবে কিনা, গণতন্ত্র কথাটাই কতটুকু আমরা রিয়েলাইজ করতে পারবো, জীবন নিয়ে চিন্তিত। হ্যাঁ, এটা একটা। 2 নাম্বার আরেকটা, আমি যে আজকে বাংলাদেশে আপনি বলছেন গণতন্ত্র তো মানুষের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে একটা ইকুয়ালিটি, আলটিমেটলি একটা সমতা, অর্থনৈতিক সমতা কিভাবে হবে? বাংলাদেশে মার্জিনালাইজড পিপল, এত গরিব মানুষ, এদেরকে যদি, এগুলো কিন্তু এখন ভেসে উঠতেছে, যত দুর্ভোগ হবে দেখবেন যে মানুষের যে এই মার্জিনালাইজড পিপলকে যদি আপনি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে না আনতে পারেন, এই ইলেকশন কমিশনের ভোটার লিস্ট দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোনো লাভ হবে না, এটা আমি নিশ্চিত বলতে চাই। তার চেয়ে ওই যে সাধারণ মানুষের মুখে যদি এক ফোঁটা একটা রেশন কার্ড দিয়ে কিছু টাকা, কিছু খাদ্য দিতে পারেন, তাহলে কিন্তু লাভ হবে। বাংলাদেশের আর্মিকে এই ভোটার কার্ড লাগায় শুধু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, অথচ মানুষ না খেয়ে থাকবে, এটা কিন্তু আজকে মানুষ চাবে না। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা আসবে পরে, কিন্তু মানুষকে আজকে অর্থনৈতিক নিরাপত্তা দিতে হবে, ফুড সিকিউরিটি দিতে হবে, জীবনের নিরাপত্তা দিতে হবে, এবং আগামী দিনে তাদের যে আকাঙ্ক্ষা যে একটা ভালো মানুষ হিসেবে, একটা সত্যিকার মানুষ হিসেবে বেঁচে থাকা, ছেলে মেয়ে নিয়ে, এটা কিন্তু আমি মনে করি আজকে এই আকাঙ্ক্ষার থেকেই গণতন্ত্র অনেক ম্লান হয়ে যাবে। নির্বাচনের প্রসঙ্গ উনি তুললেনই, এবং তত্ত্বাবধায়ক সরকারের ধারণার সঙ্গে নির্বাচনটা ওতপ্রোতভাবে জড়িত। এই সরকার যাত্রা শুরুর সময় ধারণা ছিল, তারা দিয়েছিলেন যে 2008-এর মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এখন যেটি ধারণা পাওয়া যাচ্ছে নির্বাচনটি অক্টোবর হতে পারে, কেউ কেউ বলেছেন সরকারের জুন জুলাইতে হতে পারে। এবং সেনাপ্রধান সম্প্রতি দেশের বাইরে ছিলেন, এবং সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বল এখন রাজনীতিবিদদের কোর্টে, এবং তারা নির্বাচনে যদি না যান তাহলে যে কোনো কিছু ঘটতে পারে। ইতিমধ্যে কোনো কোনো দল, যেমন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের নেত্রী যদি মুক্ত না হন তাহলে তারা তাকে ছাড়া নির্বাচনে যাবেন না। তো আপনি আগামী দিনের নির্বাচনের চিত্রটা কেমন দেখছেন? আমি নির্বাচন আদৌ দেখছেন কিনা? আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি যেহেতু অনেক রাজনীতিবিদকে চিনি এবং অনেককে দেখেছি, এবং বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স, ঐতিহাসিক আরও যেসব ডকুমেন্ট আমরা পড়েছি, বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র, তার কারণ ওনারা তো কিছুতে ব্যস্ত থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনমুখী একটা দল। এরশাদের আমলও আপনি যদি পিছনে যান, কেউ নির্বাচনে যায়নি, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে গিয়েছিল। বিকজ নির্বাচন যদি না করে তাহলে এলাকাটা ওরা ধরে রাখতে পারে না, ওদের এটা ধারণা একটা। ওরা মনে করে যে নির্বাচন করে আমার সেই এলাকার সে এমপি সাহেব বা ওখানে যারা পাশ করে আসবেন তারা এলাকায় খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা রোল প্লে করবে। আর যেটা আপনার, হ্যাঁ, নেত্রী যেমন সেনাপ্রধান আমেরিকায় বলেছেন, শেখ হাসিনার ছেলে জয়, উনি জিজ্ঞেস করেছিলেন তার মা সম্বন্ধে, সেনাপ্রধান বলেছেন হ্যাঁ উনি যদি নির্দোষ প্রমাণিত হন সেনাপ্রধান খুশি হবেন, আমরাও খুশি হব সবাই। আমি মনে করি আতাউর রহমান সাহেব, আপনি সবাই আমরা খুশি হব যে আমাদের নেতা নেত্রী যারা এই মুহূর্তে ঝামেলায় আছেন তারা যদি নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু আমার কথা হলো, দেশ কি শুধু নেতা নেত্রী তো আমাদের তৈরিও করতে হবে, একদিনে হয় না সেটা। আপনি, আমি বা যে কেউ একদিনে একটা নেতা তৈরি করে দিতে পারবো না। কিন্তু ভালো নেতা আছে, খারাপ নেতা আছে, কিন্তু সাধারণ জনগণ এমন নেতা নেত্রীদেরকে ডেফিনেটলি চাইবে না আর যারা শুধু এদেরকে ফাঁকি দিয়েছে। আমি বলবো ডিসেপটিভ, ইটস এ ফ্রড, সিম্পল। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কেন এই মুহূর্তে যেসব চিত্র ফুটে উঠতেছে, বিশেষ করে গা শিউরে ওঠে।
যে বাংলাদেশে কি হয়েছে, এই সাধারণ জনগণকে এবং দেশকে কিভাবে এরা ফাঁকি দিয়েছে সাধারণ জনগণের নামে, যে ডেমাগগিক পলিটিক্স। আমি আশা করি হ্যাঁ, নির্বাচন অবশ্যই হবে টুডে অর টুমরো, বিকজ গণতন্ত্রের ধরনটা কী হবে, গণতন্ত্র ইজ গণতন্ত্র। গণতন্ত্র মানে কিন্তু তো অন্য গণতন্ত্র না। এতদিন যেটা চলেছে সার্কাস ডেমোক্রেসি, যেহেতু পুরো পার্টি এবং সরকার একজনের কন্ট্রোলে ছিল। আশা করি এবার অবশ্যই একটু পরিবর্তন আসবে, কেন বাংলাদেশ আর একই থাকবে না তো। কিন্তু দেশ তো শুধু গণতন্ত্র, শুধু একটা ভোটিং ইজ নট দ্য অনলি থিং ইন এ কান্ট্রি। টুডে অর টুমরো ভোট এই দেশে হবে, কিন্তু আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করতে হবে, সামাজিক বন্ধন। সামাজিক বন্ধনটা তো আমরা তৈরি করতে পারি না এই বাঙালি সমাজ। বিশেষ করে আমি যদি জেনেটিক্যালি দেখি, আপনি দেখবেন আমরা কিন্তু কেন জানি দুজন বসলে একটা জায়গায় জাস্ট একটা মতের পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, মতের পার্থক্য অবশ্যই হবে, বিকজ ম্যাকিয়াভেলি বলেছিল যে গণতন্ত্রের অর্থই হলো যে আই উইল ডাই ফর দি রাইট অফ ইউ টু ডিফার। হ্যাঁ, অবশ্যই, বিকজ আপনার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, সেটা আবার কিন্তু আমরা সুন্দরভাবে যাতে একসাথে থাকতে পারি। তো সেই ব্যাপারে আমি যেটা মনে করি, সামাজিক বন্ধন, রাজনৈতিক বন্ধন, অর্থনৈতিক বন্ধন, এগুলো আরও দৃঢ় করতে হবে এবং সমাজকে আরও পিউরিফাই করতে হলে যা যা করার দরকার। এই মুহূর্তে এই সরকারের, যেহেতু এই সরকারের ম্যাসিভ ম্যান্ডেট নাই, সরকারের যেটা আছে সেটা হলো জনগণের ম্যান্ডেট, এবং জনগণ বুঝতেছে। জনগণ প্রথমে একটা শক থেরাপির মতো হয়ে গিয়েছিল 1/11-এ, যারা টের পেয়েছে। এরপরে হয়তো দ্রব্যমূল্যের কারণে, বিভিন্ন কারণে সরকার কী করতেছে, সরকার অনেক ভালো কাজ করে না, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারতেছে না, যেহেতু একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করেছে বিজনেস বন্ধের মধ্যে। আর সরকারের বিরুদ্ধে একটা বিশাল অংশ কিন্তু লেগে গিয়েছে দেশে বিদেশে। তার কারণ ওনারা যারা এতদিন লুটপাট করেছেন বা অন্য কিছু করেছেন, তাদের গায়ে তো আঘাত লেগেছে, ওনারা তো নিজেরা ডিফেন্ড করতে চাইবেনি। কথা হলো, সরকার সমস্ত কিছু উত্তোলন করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে এবং জনগণের সম্পৃক্ততা আনতে হবে। তার মানে সরকারকে জনগণের কাছাকাছি হতে হবে। তো সরকার যাতে জনগণের কাছাকাছি হয়, সেই জন্য সোশ্যাল কন্ট্রাক্ট আরও ভালো করতে হবে, সুদৃঢ় করতে হবে। প্রফেসর আমান, এইখানে আমি একটা বল কথা, রাজনীতিবিদের কোর্টে হ্যাঁ, রাজনীতি নির্বাচনে না গেলে যে কোনো কিছু ঘটতে পারে, সেনাপ্রধানের উক্তি। আমি মনে করি তো উনি ঠিকই বলেছেন যে নির্বাচনে যেতেই হবে যদি গণতন্ত্র রাখতে হয় বা গণতন্ত্রে আসতে হয়, উত্তরণ করতে হয়। সো ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য নির্বাচনের কোনো বিকল্প হবে, একদিন না একদিন হবে, বিকল্প নেই। উনি কিন্তু বারবার বলছেন একদিন না একদিন হবে। না হবে, খুব সহজে হবে, যদি ভোটার লিস্টটা হয়ে গেলেই তো হবে। ঠিক আছে, এটা একটা দিক আছে। কখন হবে কিভাবে আমি ওনার মতো অতটা শিওর না, বাট আমি মনে করি যে এটার কোনো বিকল্প নেই। কারণ এটা ওয়েস্টার্ন সিস্টেম অফ ডেমোক্রেসি, কিন্তু নির্বাচন ইটস ইলেকট্রাল ডেমোক্রেসি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে শুধু ইলেকট্রাল ডেমোক্রেসি দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিগত দিনেও মানুষের কল্যাণ আনতে পারেনি, যেভাবে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, আগামী দিনেও পারবে না। সুতরাং আমরা এটাকে আরেকটু সংস্কারের মাধ্যমে, যে কথাটা রাজনৈতিক সংস্কার, এই জন্য আমরা বারবার বলছি, এটা অনেকেই ভুল বুঝে বা অনেকে বুঝেও বুঝতে চায় না, অনেকেই ডিফারেন্টভাবে বুঝে এটাকে আরও দূরে সরে দিতে চাচ্ছে। তাতে কিন্তু রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি মনে করি যে আগামী দিনে যদি বাংলাদেশে আপনি যে পয়েন্টটা বলছেন, আমি জাস্ট ইন্টারভিউ করলে রিফর্মের কথা যে আমরা বলি, অনেকে এটা বুঝেন না, এই জন্য এরা বাধা দিচ্ছেন। কিন্তু কথা হলো, এখানে কি আমরা বলতে পারি না ইট ইজ অ্যাকচুয়ালি নট ইভেন রিফর্ম তো খুবই সামান্য জিনিস। বাংলাদেশে যেটা ঘটে গিয়েছে, ইট ইজ এ স্ট্রাকচারাল চেঞ্জ, ইটস রিভলিউশন কাইন্ড অফ। সেটা হচ্ছে একটা দিক থেকে দুর্নীতি দমনের ক্ষেত্রে, আর কোনো এখনো হয়নি, বাট এখনো চেঞ্জটাকে আমরা ধরে রাখার মতো শক্তি, সাস্টেনেবল এখনো হবে কিনা আমরা জানি না। সেইখানে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে একটা, যেমন দুর্নীতি দমন আমরা সব মানুষই প্রশংসা করেছে, দেশের যে স্থিতিশীলতা এসেছে তত্ত্বাবধায়ক সরকারকে সবাই প্রশংসা করেছে, কিন্তু ইন দ্য এন্ড মানুষের
কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, সেটা কিন্তু মূল। যে ইন দ্য এন্ড আমি কি পেলাম, মানুষ কিন্তু দেখবে। সেখানে দুর্নীতি দমন করেন আর যাই করেন, আমার যদি ক্ষতি হয় মানুষ বুঝবে না। মানুষ এটা বুঝবে না। সেখানে আমি বলছি যে রাজনৈতিক দলগুলো খুব তাড়াতাড়ি আবার যদি মনে করছে যে আমরা আমাদেরকে নির্বাচন দিয়ে দাও, আমরা আবার ক্ষমতায় যাই, এটা আর সম্ভব হবে না। সুতরাং আমি মনে করি যে তারা যদি সংস্কারের যে একটা কাঠামোর মধ্যে যদি না আসে, গুণগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আবার না আনতে পারে, স্বচ্ছভাবে যদি ভোট না হয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব কঠিন। এবং রাজনৈতিক দলগুলোর যদি গুণগত পরিবর্তন না হয়, রাজনৈতিক নেতৃত্বের যদি পরিবর্তন না হয়, গতানুগতিক নেতৃত্ব, পরিবারতান্ত্রিক নেতৃত্ব বা অন্য ধরনের যেভাবেই হোক, বাংলাদেশের যে ডিস্টোর্টেড বিকৃত একটা নেতৃত্বের ধারা চলে আসছে, পার্টিসিপেটরি কালচার যেটা আমরা বলি, অংশগ্রহণের যে একটা সংস্কৃতি, ভাঙচুর, হরতাল, অবরোধ, এগুলোকে যদি চেঞ্জ না করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে বাংলা গণতন্ত্রও পাবে না, অর্থনীতিও পাবে না। এবং আমি আজকে আপনার সঙ্গে একটা খুব ভালো কথা মনে হলো যে রাজনীতি, সমাজ এবং অর্থনীতি যে এত ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের আজকের এক্সপেরিমেন্টটা কিন্তু আমি গভীরভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে এক জায়গায় হাত দিলে আরেক জায়গায় হাত অটোমেটিক লেগে যাবে। এই যে রাজনীতিতে হাত দিছে, অর্থনীতি আজকে ওলটপালট করছে, একটা টার্মোয়েল, সমাজ অলসো টার্মোয়েলের দিকে যাবে। সুতরাং আমি মনে করি এখন একটা সময় আসছে যে একটু দৃঢ়ভাবে কি কি পরিবর্তন আমরা চাই এবং সমন্বিতভাবে সাস্টেইন করার জন্য, সমন্বিতভাবে, নট অনলি সাস্টেইন তখনই হবে যখন সবার স্বার্থ থাকবে। সেই ধরনের একটা গণতন্ত্র, ইউ মে ব্র্যান্ড ইট অ্যাজ বাংলাদেশ ডেমোক্রেসি, you may brand it like Chinese have done, their Chinese development. They are branding China development. Branding করে socialist democracy, not socialist. China itself is a development. না, চায়নাতে যে মডেলটা কাজ করতেছে ওরা বলে সোশ্যালিস্ট ডেমোক্রেসি, ওটা আগে বলছে, এখন ইটস ওপেন মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যালিস্ট। সো এই যে ব্র্যান্ডিং অফ ডেমোক্রেসি, ব্র্যান্ডিং অফ জাপানিজ চাইনিজ প্রোডাক্টস, প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডিং। সো আমাদেরকে একটা নতুন ধারায়, আমি মনে করি ইউ মে কল ইট এক্সপেরিমেন্ট, বাট এটা ছাড়া বাংলাদেশ ওই সাধারণ একটা নির্বাচন দিয়ে এরকম জায়গায় কোনো জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আছে কিনা? কেউ কেউ আবার জাতীয় সরকার করবার কথা বলছেন, যে ক্রাইসিসটা যেহেতু কাটছে না, মোকাবেলা করবার জন্য দরকার। কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী তিনি জাতীয় ঐকমত্যের সরকারের একটি ধারণা উত্থাপন করেছেন। আপনার মতামত কি? হ্যাঁ, ইদানিং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বিজয় সাহেব এই প্রস্তাবটি ফর্মালি উত্থাপন করেছেন। আমি তার আগে ফিরে যেতে চাই। ইনফ্যাক্ট জাতীয় সরকারের কথা বলেছিল হাসানুল হক ইউনূস সাহেব, তারপরে শেখ হাসিনা বোধহয় আমেরিকা যাওয়ার পূর্বে এয়ারপোর্টে বসেও জাতীয় সরকারের কথা বলেছেন। বিভিন্ন সামাজিক ফোরামে এগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু কথা হলো ফর্মাল স্ট্রাকচারটা কী হবে সেটা নিয়ে কেউ কখনো বলেনি। চৌধুরী সাহেব প্রথম বলেছেন যে এই জিনিসগুলো 9টা কন্ডিশন উনি দিয়েছেন। আমি কাগজটা নিয়ে আসিনি, যে আমি পড়েছি, আমিও ছিলাম, ওইটা উনিও ছিল। কথা হলো যে উনি কল করেছেন, উনি বলেছেন আমি সাবেক রাষ্ট্রপতি এবং সিনিয়র সিটিজেন হিসাবে আই এম আর্জিং ইউ টু জয়েন। তার মানে আপনার মেইনলি আমি এটা যেভাবে দেখি, সামাজিক বন্ধনটা তৈরি করা। সামাজিক বন্ধন কিভাবে তৈরি হয়, যেটা আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা মোটামুটি জাতীয় কিছু ইস্যুতে একমত হয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই সরকারে যান না কেন, ওনার প্রস্তাবে আমরা যেটা দেখেছি কাগজ, সেটা হলো যে মেজরিটি পার্টির লিডারই প্রধানমন্ত্রী হবেন। আমার মনে হয় এগুলো নিয়ে আলাপ আলোচনা করে যেতে পারে, আলাপ আলোচনা করে তারপরে যে ওখান থেকে আরও কোনো নতুন প্রস্তাব আসলো, আর নাইলে এটা একবারে যদি বাদ হয়ে যায়, বাদ হয়ে গেল। এটা ন্যাশনাল সরকারও, ন্যাশনাল গভর্নমেন্টও উনি বলেনি। উনি যেটা বলেছেন গভর্নমেন্ট অফ ন্যাশনাল কনসেনসাস, অলমোস্ট একই জিনিস। বিকজ ডিকশনারিতে আমি কিন্তু এই ধরনের ডিফারেন্স খুব একটা দেখি না, অক্সফোর্ড ডিকশনারিতে আমি দেখি না। আমাদের তো ডিকশনারি মেইন না, আমাদের হলো আমাদের কী উপকারে কী লাগবে। যেমন কিছুদিন আগে আপনারা যেটা করেছিলেন 111-এর আগে,
জাতীয় নিরাপত্তা কাউন্সিল পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটাই এখন পর্যন্ত হয়নি। তার কারণ বাংলাদেশের মানুষ নতুন ভালো কিছু একটা যদি শুনে গা প্রথমে শিউরে ওঠে। আমার কথাটা হলো যে আলোচনা হোক, আলোচনা হতে হতে এখানে কিন্তু রেসপন্সিভ অনেকে আছে, রেসপন্সিভ। এবার আপনার এই পরিবর্তনে শিক্ষিত সমাজ ভালো রোল প্লে করেছে, আপনি তো বিশেষ ভালো রোল এখানে প্লে করেছেন। বাট তার মানে আপনি বলেননি অথবা আপনিও চাননি যে এরকম হোক, কিন্তু কথা হলো যে পরিবর্তনগুলো এই মুহূর্তে হচ্ছে, যে চেঞ্জটা হয়েছে, মানুষের মনটাকে চেঞ্জ করে যে হ্যাঁ দেশে একটা কিছু হওয়ার প্রয়োজন আছে, দেশ তো এইভাবে চলতে পারে না। এবং দেশ আর অ্যাকচুয়ালি এইভাবে চলবে না, জিল্লুর দেশ অবশ্যই এভাবে চলবে না। আমরা যেটা জানি তার কারণ অলরেডি দেশে পরিবর্তন হয়ে গেছে। এটাকে এখন সুন্দরভাবে কাজে লাগিয়ে সব মানুষের কল্যাণ যাতে হয়, উনি যেটা বলেছেন এবং আমি যেটা বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, সব মানুষ মানে কল্যাণের গণতন্ত্র। জি, এই প্রসন্নাত রহমান। এইখানে আমি ওনার সঙ্গে একমত যে আমরা তো পরিবর্তনকে সবসময় ইতিবাচকভাবে দেখতে চাই, এটা সব মানুষই। কারণ পরিবর্তন আবার আপনাকে নেতিবাচকও নিয়ে যেতে পারে, আরও ডিস্ট্রাকটিভও নিতে পারে। কিন্তু আমরা চাচ্ছি যে এই পরিবর্তনের ধারাটাকে একটা যে সত্যিকার মানুষের কল্যাণের জন্য একটা স্ট্রাকচার, একটা কাঠামো দাঁড়া করানো। সেটা কিন্তু আজকে শুধু রাজনীতি হবে না, সব অর্থনীতি এবং সামাজিক যে শক্তিগুলো, এগুলো কিন্তু আজকে তোলপাড় করছে। যেমন আপনি দেখেন দুর্নীতি দমনের মধ্য দিয়ে আপনি একটা যে কাজটা হয়েছে, এটা বিশাল কাজ হয়েছে। কেউ বুঝে করুক বা না বুঝে করুক, এটা কিন্তু সমস্ত সমাজকে একটা কাঁপিয়ে দিয়েছে, মানুষের মধ্যে উপলব্ধি সঞ্চার করেছে। হ্যাঁ, প্রত্যেকটি ইনস্টিটিউশনের ব্যাপারে হয়েছে। এখন এগুলোকে ধরে রাখতে হবে। ইনস্টিটিউশনাল রিফর্ম যেগুলো আমরা বলছি, প্রতিষ্ঠানগুলোকে আরও সুন্দর করে সাজাইতে হবে, নাহলে স্টেট আজকে অত্যন্ত দুর্বল হয়ে যাবে। তো সুতরাং এইখানে অনেক কাজ আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কাজগুলোকে আমরা যত তাড়াতাড়ি যে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেছি, কিন্তু এখন ওগুলো গোছানো হয় নাই। কিন্তু মানুষ কিন্তু বেশি দিন সহ্য করতে পারে না। বাংলাদেশে এটা হয়, বঞ্চিত মানুষ কিন্তু বেশি দিন থাকতে পারে না। এবং আমেরিকাও বলে যে ইউ ক্যানট, আমি বারবার বলি, ইউ ক্যানট হোল্ড ইউর কাস্টমার্স ফর লং, কাস্টমার অন্য জায়গায় চলে যাবে। সুতরাং আজকে এই যে পরিবর্তন ধারাগুলো, এগুলো যদি মানুষকে কল্যাণ না দিতে পারে, মানুষ বলবে না দেখছি এটা আর হবে না, অন্যদিকে চলে যাবে, মুখ ফিরিয়ে নেবে। সুতরাং মুখ ফিরিয়ে নেওয়ার আগেই কিন্তু তাদেরকে এনগেজ করতে হবে। কিন্তু যদি দেরি করেন, সময় এখানে ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যেহেতু পরিবর্তন কিন্তু একটা কমোডিটি, আপনি সেই হিসেবে যদি নেন অন্য মার্কেটে চলে যাবে, আমার মার্কেটে সেটাই বললাম যে প্রোডাক্টের জন্য তো বসে থাকবেন, অন্য জায়গায় খুঁজবে, এটা একটা। আর যে কথাটা এই মুহূর্তে আমার খুব বেশি মনে হচ্ছে যে রাজনীতিবিদদের কিন্তু আজকে সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে তাদের ত্রুটি বিচ্যুতি কোথায় হয়েছিল, এবং তারা রাজনৈতিক দলগুলোকে সত্যিকারভাবে পরিবর্তন করতে পারবে কি না। কিন্তু তারপরেই কিন্তু আগামী দিনের গণতন্ত্র। তারা যদি না পারে, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব কিন্তু আরেক এক জায়গা না এক জায়গার থেকে চলে আসবে। এই দেশ তো এভাবে থাকতে পারবে না। যারা এই দেশকে এভাবে রেখে একটা আমাদেরকে একটা ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে আনতে চায়, তারা তো আমাদের দেশপ্রেমিক না। এবং বাট এটা কিন্তু ইনএভিটেবল যে কেউ চাবেই আপনার খারাপ। যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে 1-1.5 মিনিটের মধ্যে আপনার একটু কমেন্টস দেব ডক্টর আতাউর রহমানের। সেটি হচ্ছে যে অনেকগুলো সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু এখন যদি আমরা পত্রপত্রিকা দেখি বা টেলিভিশনের সংবাদ দেখি, আরেকটি ইস্যু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্তত রাজনীতিবিদদের কাছে। সেটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার। জামায়াতের সেক্রেটারি জেনারেল কিছুদিন আগে বলেছেন যে দেশে কোনো যুদ্ধাপরাধী নেই, স্বাধীনতা বিরোধী নেই। অনেকদিন আগ থেকেই কেউ কেউ নির্বাচনে তাদেরকে জামাতকে নিষিদ্ধ করবার কথা বলেছেন, কেউ কেউ ওনার এই বক্তব্যের পরে বলেছেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী জামাত ইসলামী বাংলাদেশকে রাজনৈতিক দল হিসেবেও নিষিদ্ধ করবার সুযোগ রয়েছে। আপনার কি মনে হয় যে এ বিষয়ে আপনার মতামত কি? এই ব্যাপারে আমি একটু ইমোশনাল এই জন্যে যে আমার নিজের পরিবারেই আমার ভগ্নিপতি শহীদুল্লাহ কায়সার ওনাকে নিয়ে গিয়ে 14 তারিখে হত্যা করেছিল। আমার বোন খুবই অল্প বয়সে বিধবা হয়েছে এবং আমার মনে আছে
শুধু শহীদুল্লাহ কায়সার নয়, উনি 14 তারিখে উনি যে বাসায় ছিলেন, ইনফ্যাক্ট উনি ভারতে যাননি, ওনার শরীর খারাপ ছিল, উনি ঢাকাতেই ছিলেন একজনের বাসায়। আমি আগরতলা থেকে এসে দেখেও গিয়েছি ওনাকে, আমি বলেছি আপনি চলে যান, যাইনি। তারপরে যখন ভারত থেকে যখন জহির রায়হান আসলেন, জহির রায়হান এবং আমি 1 মিনিট এটা বলিনি, জাস্ট লাগবে এই জন্যে, তখন সরওয়ার্দী উদ্যানে আর্মি ক্যাম্পের চার্জে ছিল এখনকার মেজর জেনারেল ইব্রাহিম, তখন লেফটেন্যান্ট ইব্রাহিম আমার বন্ধু ছিল। আমরা খবর পেলাম যে মিরপুরে শহীদুল্লাহ কায়সার সাহেবের কি লুকিয়ে রেখেছে, ওনাকে পাওয়া যাবে। ইব্রাহিমের কাছে আমরা গেলাম কয়েকজন, 2-4 জন, আমার বোন গিয়েছে, আরও অনেকে গিয়েছে। ইব্রাহিম আমাদেরকে নিয়ে গেল। মেজর মতিউর রহমান সাহেব, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নেক, মিরপুরে। এরপরে আর্মি ক্যাম্প থেকে বলা হলো যে আপনারা যে কোনো একজন থাকেন, কেউ থাকতে হবে না, বাকিরা চলে যান। জহির আমিও অপ্ট করলাম যে আমি থাকবো। জহির রায়হান সাহেব বললো যে না, আমরা ওনাকে মেজদে রাখতাম, যে না আমি থাকবো, তোমরা যাও। আমরা চলে আসলাম সেই সকাল ভোর 8টায়। কোনোদিন আর জহির রায়হানকে আমরা দেখিনি। তো অনেক স্মৃতি আছে, আমার গ্রামেও অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছেন, বন্ধুবান্ধব মারা গিয়েছেন, এবং আমরা কিন্তু জানি কারা করেছেন। এখন জামাতের মুজাহিদি সাহেব যেটা বলেছেন সেদিন নির্বাচন কমিশনের সাথে মিটিংয়ের পরে, জিলুর আপনি দেখেন, কেউ যদি চিন্তা করে আমরা পাকিস্তানে ফিরে যাব, এটা কিন্তু বোকামি হবে। ইটস ভেরি স্যাড। তার কারণ পাকিস্তান ইটসেলফ ওয়াজ অ্যান আর্টিফিশিয়াল ক্রিয়েশন। এই জন্যে আমি বলবো যে পাকিস্তান যদি শুধু মেজরিটি মুসলিমদেরকে নিয়ে হতো, তাহলে আরও অনেক মুসলমান কিন্তু ইন্ডিয়াতে ছিল। একটু শর্ট করতে হবে সময়। আমার কথা হলো যে হ্যাঁ, আমরা পাকিস্তানের সাথে ভালো বন্ধুত্ব এখন রাখতে পারি। ইভেন পাকিস্তান সরি বলেছে, পাকিস্তান পারভেজ মোশাররফ বাংলাদেশে এসেছিল, উনি সরিও বলেছেন। জামাতে ইসলাম এখন পর্যন্ত সরি তো শুধু বলেইনি, মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে, অ্যান্ড ইট ইজ ডেঞ্জারাস। তার মানে চিফ জাস্টিস কামাল হোসেন সাহেব যেটা আগে বলেছিলেন যে এমন একদিন আসবে যখন স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের ইতিহাস বলে কিছু থাকবে না। আমার মনে হয় এটা নিয়ে এই মুহূর্তে, যদিও আমাদের প্রচুর কাজ রয়ে গেছে এই মুহূর্তে রাষ্ট্রীয় পর্যায়ে, কিন্তু এই ইস্যুটাকে আমার একদিন রিজলভ করতে হবে। প্রফেসর আতাউর রহমান, 1 মিনিট সময় আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি এটা নিয়ে বেশি কথাও বলতে চাই না, কারণ মূল সমস্যা বাংলাদেশে এত বেশি 36 বছরে যে সমস্যার সমাধান হয় নাই, এটা নিয়ে রাজনীতি চলবেই আগামী দিনেও। তবে আমি মনে করি যে যুদ্ধাপরাধী যদি কেউ থাকে, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব তাকে চিহ্নিত করা এবং সেটাকে শাস্তি দেওয়া, সেটা আমি আইনের কাঠগড়ায় নিয়ে আসা। বাট আমি সবসময় ভাবি যে আজকে আমাদের প্রয়োজন ঐক্যের রাজনীতি, সমঝোতার রাজনীতি এবং অন্তর্ভুক্তির রাজনীতি, এবং সেই হিসেবেই বাংলাদেশ আগামী দিনে একটা মডেল হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন, অনুষ্ঠান সম্পর্কে লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে @csen-media.com, এবং SMS এর মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন 6969 নাম্বার SMS করে, যে কোনো মোবাইল থেকে। আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বৃহস্পতিবার দুপুর 2:30টায় এবং শুক্রবার দুপুর 12:30টায়। ডক্টর ওসমান হায়দার চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর আতাউর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং একজন অর্থনীতিবিদ কথা বলছিলেন। ওনারা বলছিলেন যে 11ই জানুয়ারির পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ করবে এবং সেই গণতন্ত্র একটি স্থায়ী রূপ পাবে এবং উন্নয়নের একটা রূপরেখা তৈরি হবে এবং সেটি বাস্তবায়নের দিকে বাংলাদেশ স্থায়ীভাবে এগিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু দুদিক থেকেই বিষয়টা এখন বাধাগ্রস্ত, এক ধরনের অন্তরায় সমস্যা দেখা যাচ্ছে। ওনারা যেটি বলবার চেষ্টা করেছেন যে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং কঠিন বাস্তবতাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষকে বাস্তবতার মোকাবেলা করতে হচ্ছে। এখানে স্বপ্ন আর স্বপ্ন থাকছে না, মাঝে মধ্যে স্বপ্নটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। এবং ওনারা দাতা গোষ্ঠীর ভূমিকা নিয়ে কথা বলেছেন যে বিশ্বায়নের এই যুগে দাতা গোষ্ঠীর একটা ভূমিকা থাকবে, তবে সেই ভূমিকাটা সহায়ক, দেশকে এগিয়ে যাওয়ার জন্য নিজের শক্তিতেই বলীয়ান হতে হবে। ওনারা বলছেন যে জনগণের কল্যাণ, বিশেষ করে অর্থনৈতিক সমস্যার সমাধান না করতে পারলে কোনো সরকারকেই সফল বলা যাবে না চূড়ান্ত অর্থে, এবং জনগণের আর্থিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্রের কথা বলে আসলে কোনো লাভ নেই। এবং গণতন্ত্র এবং মানুষ
গণতন্ত্র নয়, মানুষ এখন তার নিজের জীবন নিয়ে, জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই নিরাপত্তা কেবল শারীরিক অর্থে নিরাপত্তা নয়, সেই নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা, সেই অর্থ সামাজিক নিরাপত্তা, সেই নিরাপত্তা আর্থিক নিরাপত্তা। এবং ওনারা বলছেন দেশ কেবল নেতা নেত্রীদের জন্য নয়, দেশ হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের জন্যে, এবং প্রয়োজন বোধ আমাদেরকে নতুন নেতা নেত্রী খুঁজে বের করতে হবে, তৈরি করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।